এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের গল্প শুরুর আগে একটা কথা ভেবে দেখুন। আপনি যদি কাউকে শেষবারের মতো কফিনে শুইয়ে দেন, তারপর সব আনুষ্ঠানিকতা শেষে তাকে বিদায় জানান, আর হঠাৎ সেই মানুষটা আবার আপনার সামনে ফিরে আসে, তবে কেমন লাগবে? আজ আমি বলবো এমনই এক ঘটনার কথা, যেখানে মৃতদেহ শেষ যাত্রায় যাওয়ার আগেই ফিরে এসেছিল নিজের ঘরে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বাড়ি। সেখানকার একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। সবাই কান্নায় ভেঙে পড়ল। মরদেহ ধুয়ে মুছে সাদা কাপড়ে মুড়ে কফিনে রাখা হলো। শবযাত্রা শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে পরিবারের সবাই বাইরে কাজে ব্যস্ত। শুধু কফিন রাখা ছিল ঘরের ভেতর। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। দরজার কাছে শব্দ। ধীরে ধীরে সেটা এগিয়ে এলো। ঘরের ভিতরে ঢুকে সবাই দেখে কফিন খালি, আর দরজার কাছে দাঁড়িয়ে আছে সেই মৃত মানুষ, ঠিক যেমন তাকে জীবিত অবস্থায় দেখা যেত। শুধু চোখ দুটো ছিল ভয়ঙ্কর ফাঁকা আর নিষ্প্রাণ। সে কিছু বলেনি, শুধু ধীরে ধীরে হেঁটে চলে গেল নিজের বিছানার দিকে, যেন ঘরে ফিরে এসেছে দীর্ঘ সফরের পর। লোকজন বলে তার মৃত্যুর সময় কিছু অপূর্ণ কাজ বাকি ছিল, আর সেই কারণেই সে তার শেষ যাত্রায় যেতে পারেনি। এখনও কেউ কেউ শপথ করে বলে সেই রাতে তারা দেখেছে কফিনের ঢাকনা নিজের থেকেই খুলে গেছে, আর হিম শীতল বাতাসে যেন শোনা যাচ্ছিল কারোর ভারী পায়ের শব্দ, যে ফিরে এসেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। সাঁঝের আলো তখন গাঢ় হতে শুরু করেছে। গ্রামের নাম চণ্ডীপুকুর, মুর্শিদাবাদ জেলার এক পুরনো গ্রাম। চারদিকে পাকা রাস্তা এখনও ঢোকেনি, কিন্তু একটা জিনিস আছে এখানে, অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক যেন সময় এখানে থেমে গেছে। এই গ্রামেরই এক কোণায় শতবর্ষ পুরনো পোড়ামাটির দালান ঘরটিতে বাস করতেন লক্ষ্মীচরণ পাল। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। লক্ষ্মীচরণ ছিলেন ভীষণ খারাপ মেজাজের মানুষ। কেউ তার বাড়িতে অকারণে ঢোকার সাহস করত না। গ্রামের ছোটরা তাকে ডাকত ভূতের দাদু, কারণ তিনি নাকি মৃত মানুষের সঙ্গে কথা বলতেন আর মরা মানুষকে ফিরিয়ে আনতে পারতেন। লক্ষ্মীচরণ পাল মারা গেলেন এক দুপুরবেলা, একেবারেই হঠাৎ। লোক বলল হার্ট অ্যাটাক, আর কেউ বলল না, এমনটা নয়, কোনো অলৌকিক ছায়া নাকি ঢুকেছিল ঘরের ভেতর, আর তারপরই সব শেষ। মৃতদেহ রাখা হলো দালান ঘরের মাঝখানে, সাদা কাপড় দিয়ে ঢাকা, মাথার পাশে প্রদীপ, গঙ্গাজল, তুলসী পাতা। গ্রামের লোকজন জড়ো হল। একমাত্র নাতি নিত্যানন্দ শেষকৃত্যের আয়োজন করছিল। কিন্তু তখনও কেউ জানত না এই মৃতদেহের ভিতরে এখনও কিছু চলছে। রাত ৮টা। হঠাৎ বাড়ির ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় কে যেন ডাকল, নিতু, এত অন্ধকার কেন গো? চোখ কপালে গ্রামের লোকের। লক্ষ্মীচরণের গলা। সবাই ভয়ে ছুটে এলো বাইরে। কেউ বলল কে যেন ভিতরে আছে, বাঁচাও গো। নিত্যানন্দ ছুটে গিয়ে দেখে সেই মৃতদেহ, যার চোখ বন্ধ ছিল, এখন চোখ অল্প খোলা, আর ঠোঁটে একটুখানি হাসি লেগে আছে। খবর রটে গেল, মরা মানুষ বেঁচে উঠেছে। কেউ বলল এটা লক্ষ্মীচরণের আত্মা নয়, কেউ বা বলল ওর শরীরে ঢুকেছে কেউ। নিত্যানন্দের চোখে জল। সে ঠাকুরদার পাশে বসে কান্না করছে, কিন্তু লক্ষ্মীচরণের সেই কাঁপা কাঁপা গলা আবার শোনা গেল, আমার এখনো কাজ শেষ হয়নি, আমি যেতে পারবো না, কেউ ফিরেছে, আমার শরীর দরকার। আরও ভয়াবহ বিষয় ঘটল রাতে 12টার পরে। ঘরের মেঝেতে ফাটল ধরল,
দরজার কাছে দাঁড়িয়ে থাকা রামধন কর্মকার হঠাৎ কেঁপে উঠল আর মাটিতে ঢলে পড়ল। তারপর কিছুক্ষণ পরেই সে দাঁড়িয়ে গেল, কিন্তু চোখের পাতা ছিল অদ্ভুতভাবে খোলা। মাথা ঘোরানো এক দৃষ্টি নিয়ে সে বলল, লক্ষ্মীচরণের শরীর আমার চাই। আমি এসেছি অনেক দূর থেকে, সে আমায় কথা দিয়েছিল। সবাই বোঝে এটা আর শুধুই একটি মৃত্যু নয়, এখানে গভীর কোনো চুক্তি, কোনো আত্মিক বন্ধন আর লুকিয়ে থাকা বহু পুরনো গোপন ইতিহাস লুকিয়ে আছে। লক্ষ্মীচরণের দেহ এখন মঞ্চ, যেখানে মরণ পারের অশরীরীরা যুদ্ধ করছে। নিত্যানন্দ এখন বুঝে গেছে, এ শুধু ঠাকুরদার মৃত্যু নয়, এটি তার পরিবারের অভিশপ্ত অধ্যায়ের শুরু। নিত্যানন্দ সারা রাত ঘুমোতে পারেনি। সে জানে ঠাকুরদার দেহ আজ আর শুধুই মৃত নয়, ওটা এখন যেন এক যুদ্ধক্ষেত্র, যেখানে লুকিয়ে আছে বহু বছরের পুরনো প্রতিশোধ, অভিশাপ আর রহস্য। পরদিন ভোরে গায়ের মোড়ল হরিপদ মশাই বললেন, ওই দেহ আর পুরিও না, আগে বুঝে নাও ভিতরে কে এসেছে। হয় লক্ষ্মীচরণ নিজে ফিরে এসেছে, নয়তো তার শরীর কেড়ে নিতে চাইছে অন্য কেউ। সবাই অবাক। হরিপদ মশাই যোগ করলেন, তোমরা জানো না, লক্ষ্মীচরণ একসময় মৃতদের নিয়ে কাজ করত। সে ছিল ওঝা, ভূতের ওঝা, কিন্তু তার অতিরিক্ত স্পর্ধা, আত্মা ফিরিয়ে আনার খেলা, এসব একদিন ওরই সর্বনাশ করবে, আমি বলেছিলাম। নিত্যানন্দ এবার ঠাকুরদার পুরনো জিনিস ঘাঁটতে শুরু করল। মাটি খুঁড়ে বার করল কাঠের একটা বাক্স। তার ভিতরে ছিল এক পুরনো খাতা, রক্তমাখা পাতাগুলো এখনো যেন কাঁপছে। তাতে লেখা ছিল, আমি আত্মা ফিরিয়ে আনার রহস্য জেনেছি। আমি জানি কোন সুরে ডেকে আনা যায় মৃতকে, কিন্তু ভুল করে ফেলেছি। এক আত্মাকে ফিরিয়ে এনেছিলাম যে আমার নয়, সে এখনো ফিরে আসতে চায়। আমি মরলি সে শরীর ফিরে পাবে, সে আমার প্রতীক্ষায় আছে। নিত্যানন্দের পায়ের নিচে মাটি সরে গেল। তার ঠাকুরদা একজন আত্মাতন্ত্রী ছিলেন, এই কথা সে জানত না। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হল, খাতার এক পাতায় আঁকা ছিল সেই ছায়া মূর্তির ছবি, যেটা গতকাল রাতে রামধনের শরীরের ভিতর থেকে কথা বলেছিল। তার নাম লেখা ছিল বাণী কেতু। তার নিচে লেখা, মৃত নয়, বন্দী আত্মা, 100 বছর ধরে মুক্তির অপেক্ষায়। নিত্যানন্দ সেদিনই ঠিক করল, সে এই রহস্য ভেদ করবেই। সে তার মিত্র, স্কুলের পুরনো বন্ধুর রজতকে ডেকে পাঠাল, যে এখন কলকাতায় প্যারানর্মাল গবেষক। রজত এলো, হাতে আধুনিক যন্ত্রপাতি, ইএমএফ রিডার, ইনফ্রারেড ক্যামেরা, ভয়েস রেকর্ডার। রাতটা তারা সেই ঘরে কাটানোর সিদ্ধান্ত নিল। রাত 12টা, ঘর ভর্তি অন্ধকার, শুধু একটা ইনফ্রারেড ক্যামেরার লাল আলো ঝলমল করছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ফুটে উঠল এক বিকৃত মুখ। চোখ নেই, কিন্তু ঠোঁটের কোণে বাঁকা হাসি। আর তার ঠিক পিছনেই লক্ষ্মীচরণের দেহটা যেন হঠাৎ নড়ে উঠল। না, তা স্পষ্ট দেখা যায়নি, কিন্তু কাপড়টা একটু আলতোভাবে সরে গেছিল যেন। রজত বলে উঠল, ইএমএফ মিটার 8-এর উপর, এটা খুব অস্বাভাবিক। কোনো স্পিরিচুয়াল এন্টিটি খুব কাছাকাছি আছে। হঠাৎ করে ঘর জোড়া হাওয়া বয়ে গেল। জানলা দরজা বন্ধ থাকার পরও যেন ঝড়ের গর্জন। রজত ক্যামেরা ঘোরাতেই দরজার কোণায় এক ছায়া দাঁড়িয়ে। তার গলা সেই পুরনো গলা, আমার শরীর ফিরিয়ে দাও। তারপর ছায়াটা সামনে এগিয়ে এলো, আর মুহূর্তেই লক্ষ্মীচরণের দেহ বসে পড়ল। নিত্যানন্দ দৌড়ে এসে ঠাকুরদার মুখে জল ছেটালো, তুলসী পাতা ছুঁয়ে দিল কপালে। কিন্তু দেহটা এবার নড়াচড়া করছে, ঠোঁট ফাঁকা হয়ে যাচ্ছে। আর সেই শরীর থেকে কণ্ঠ ভেসে এলো, আমি লক্ষ্মীচরণ নই, সে আমার শরীর চুরি করেছিল। আজ আমি ফিরলাম, এইবার আমি থাকব, সে নয়। রজত বলল, এটা পজেশন নয়, এটা ট্রান্সফার অফ সোল। কোনো আত্মা দেহে স্থায়ী বসবাস করতে চাইছে। আর তখনই লক্ষ্মীচরণের মৃত শরীর থেকে ছায়া বেরিয়ে গেল এক বিকট আর্তনাদে। আর সেই মুহূর্তে লক্ষ্মীচরণের দেহ ভেঙে পড়ল আবার নিথর হয়ে। সবাই নিশ্চিন্ত হল, কিন্তু তখনও বুঝতে পারেনি আত্মাটা ঘর ছেড়ে চলে যায়নি। সে নতুন কোনো শরীর খুঁজছে। ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষজন ছুটে এলো নিত্যানন্দের বাড়িতে।
গুঞ্জন ছড়িয়ে গেছে। লক্ষ্মীচরণের দেহ উঠেছিল বসে। হরিপদমশাই রীতিমতো সতর্ক করলেন, এখানে আর একটাও রাত থাকা যাবে না। ওই দেহ পুড়িয়ে ভালো, নয়তো আত্মা এবার নতুন কোনো দেহ খুঁজবে। কিন্তু নিত্যানন্দ জানত এখনো কিছুই শেষ হয়নি। রজতের ইনফ্রারেড ক্যামেরায় শেষ রাতে যা ধরা পড়েছে তা ছিল শুধু শুরু। রজত বলল, আত্মাটা দেহ ছাড়লেও এখানেই আছে। লক্ষ্মীচরণের শরীর তার ছিল না, ওটা ছিল জোর করে দখল করা। কিন্তু সে এখন ফের নতুন শরীর চাইবে। কেউ না কেউ আক্রান্ত হবেই। সেই রাতেই ঘটল কিছু অদ্ভুত ঘটনা। রামধন, যে প্রথম লক্ষ্মীচরণের শরীর ছুলেছিল, রাতে ঘুমের মধ্যে বকবক করতে থাকল, ওর দেহ আমার ছিল, আমি ফিরে যাব, ও পালিয়ে গেছিল, আমি নয়। তার শরীর কাঁপছিল, চোখ বন্ধ, কিন্তু ঘেমে ভিজে গেছে বিছানা। তারপর হঠাৎ জেগে উঠে জানালার দিকে তাকিয়ে বলে উঠল, ওই তো আসছে সে আমার দেহ নিতে। এদিকে নিত্যানন্দ আর রজত পুরনো খাতার পাতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। এক জায়গায় লেখা, আমি এক আত্মাকে বন্দি করেছিলাম, নাম বাণীকেতু। সে একসময় তন্ত্র চর্চা করত, জীবন্ত মানুষ কেটে বলি দিত। ওকে হত্যা করা হয়েছিল গায়ের লোকজন মিলে, কিন্তু আত্মা ধরা পড়েনি। আমি তাকে ডেকে আটকে রেখেছিলাম নিজের শরীরে, যাতে সে আর কাউকে গ্রাস না করে। এখন নিত্যানন্দ বুঝতে পারল তার ঠাকুরদা লক্ষ্মীচরণ ছিলেন এক তান্ত্রিক আত্মাতন্ত্রী, যিনি নিজের শরীরে এক ভয়ঙ্কর খুনি আত্মাকে আটকে রেখেছিলেন, যাতে সে আর কাউকে আঘাত না করতে পারে। কিন্তু মৃত্যুর সময় শরীর দুর্বল হয়ে পড়ায় আত্মাটি বেরিয়ে এসেছে। রজত বলল, এখন একটাই উপায় আছে, বাণীকেতুকে ফের আটকে ফেলতে হবে। তবে এবার আর কোনো দেহে নয়, চিরতরে বন্ধ করতে হবে ওকে। কিন্তু সেটা করতে গেলে আমাদের ডেকে আনতে হবে ওকে, মুখোমুখি হতে হবে। রাত 12টা। আবার একবার সেই ঘরে তারা তিনজন, নিত্যানন্দ, রজত আর রামধন। ঘরের চারিদিকে গড়ানো হলো গোমূত্র মেশানো জল, মাঝে মাঝে জ্বালানো হলো ধুনো আর প্রদীপ। রজত মন্ত্র পড়ছিল, আর নিত্যানন্দ ঠাকুরদার খাতায় পাওয়া এক তন্ত্রমন্ত্র আওড়াচ্ছিল। হঠাৎ করেই রামধনের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। তার চোখ রক্তবর্ণ, মুখ বিকৃত, শরীরে পেশি ফুলে উঠছে। তার গলা বদলে গেছে, এবার সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা আমায় বেঁধে রেখেছিলে এত বছর, এবার আমি মুক্ত, এবার আমি পুরোপুরি একজনকে নিয়ে নেব। রামধনের দেহটা ছটফট করতে থাকল, ঘরের সব আলো নিভে গেল এক ঝটকায়। নিত্যানন্দ পেছনে তাকিয়ে দেখে রামধনের ছায়া আর তার শরীর মিলছে না। ছায়াটা লম্বা, মোটা, বিকৃত, আর হঠাৎ করেই তা ছিঁড়ে বেরিয়ে এলো। ছায়াটা এবার নিত্যানন্দের দিকে এগিয়ে এলো, আর তার মাথার ওপর ঘোরাফেরা করতে করতে বলে উঠল, তুই তো আমার যোগ্য শরীর, তরুণ, সবল, বিশুদ্ধ, আমি তোকেই নেব। নিত্যানন্দ তখনও সাহস হারায়নি। সে আচমকা মাটিতে আঁকা ত্রিভুজের মাঝখানে ঢুকে পড়ে আর উচ্চারণ করে সেই শেষ মন্ত্র, ওং বীজং ভৈরবায় বাণীকেতুম বন্ধায়ামি স্বাহা। এক মুহূর্তে ছায়াটা হুঙ্কার দিয়ে উঠল, ঘরের জানালা কাঁচ ভেঙে গেল, কেটে তাকতে লাগলো মাটিও। বাতাস ঘূর্ণির মতো উঠল। রজত ছুটে গিয়ে একটা কপারের পাত্রে জ্বালিয়ে দিল কাঁদরা কাঠ, আর এক পুরাতন রক্তমাখা তাবিজ ছুড়ে দিল ছায়ার দিকে। এক বিকট আর্তনাদ, আর তারপর একদম নিস্তব্ধতা। রামধন নিথর, কিন্তু বেঁচে। নিত্যানন্দ অচেতন, মাটিতে পড়েছে। রজতের হাত কেটে গেছে, কিন্তু সে উঠে দাঁড়িয়ে বলে, বন্ধ করা গেছে, কিন্তু চিরতরে নয়। সকালের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছিল জানালার ভাঙা কাচের ফাঁক দিয়ে। ঘরের ভেতরে রক্তের দাগ, পোড়া কাঠের গন্ধ আর নিস্তব্ধ একটা ভয় জমে আছে। নিত্যানন্দ চোখ মেলল ধীরে ধীরে। মাথার ব্যথাটা অসহনীয়, শরীর যেন কেমন ভার হয়ে আছে। পাশে রজত বসে আছে, চোখে মুখে ক্লান্তি আর আতঙ্কের ছাপ। শেষমেশ বেঁচে গেছিস, ধীরে বলল রজত। কিন্তু ওটা চিরতরে বন্ধ হয়নি, শুধু আটকে গেছে, কিছু সময়ের জন্য।
নিত্যানন্দ ঘাড় ঘুরিয়ে দেখল রামধন অচেতন, গায়ের রং ফ্যাকাশে, বুকটা ধীরে ধীরে উঠছে নামছে। ও কি বেঁচে আছে? হ্যাঁ, বলল রজত, কিন্তু বদলে গেছে। ওর শরীরে এখনো কিছুটা ছাপ আছে আত্মাটার। আমরা হয়তো আবার দেখতে পাব। সেই দিন সন্ধ্যাবেলা গায়ের প্রাচীন শ্মশানে 3 জন মিলে একটা পুরনো পিতলের মূর্তি কুড়িয়ে পায়। এক তান্ত্রিক রূপ, হাতে খড়গ, চোখে গহ্বর। মূর্তিটার পেটের ভেতর এক পচাগলা কাগজ পাওয়া গেল, যেখানে লেখা ছিল, বাণী কেতু জাগ্রত, এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করে। সে অবিনশ্বর নয়, কিন্তু তাকে শেষ করতে গেলে চাই তার শিকড় খোঁজো। শিকড় মানে যেখান থেকে সে জন্মেছে। পাহাড়ের নিচে যেই ঝর্ণায় প্রথম বলি দিয়েছিল, সেখানেই তার শক্তির মূল। যদি সে জল স্পর্শ করে, সে দুর্বল হয়। যদি তার আত্মাকে গঙ্গা জলে ডুবিয়ে রাখা যায় 3 রাত্রি ধরে, সে বিলীন হয়ে যাবে চিরতরে। রজত মুখে হাত রাখল। তাহলে আমাদের যেতে হবে সেই ঝর্ণায়, ওই পাহাড়ি পথে। নিত্যানন্দ উঠে দাঁড়াল। তাহলে আর সময় নেই, যত দেরি হবে তত শক্তিশালী হবে। অভিশপ্ত সেই পাহাড়ের পাদদেশে পৌঁছাতে তাদের সময় লাগে 2 দিন। আশেপাশের পরিবেশ অদ্ভুতভাবে নীরব। গাছের পাতা নড়ছে না, পাখি নেই, এমনকি বাতাসও যেন জ্যামিতিক স্থবির। ঝর্ণার ধারে একটা পুরনো কাঠের ঘর দেখা গেল, ভেতরে কালো ছোপ ছোপ দাগ। রজত বলল, এখানেই দেওয়া হয়েছিল প্রথম বলি, তন্ত্রচর্চার কেন্দ্রবিন্দু। তারা ঘরের ভেতর মন্ত্রপাঠ শুরু করে। সাথে নিয়ে এসেছে এক লোহায় গড়া বাক্স, যাতে তারা ধারণ করে এনেছে সেই পুরনো রক্তমাখা তাবিজ, খাতার পাতাগুলি, আর একটি ছোট্ট কলসিতে সেই বাণীকেতুর শেষ ছায়া, যা তারা বাঁধতে পেরেছিল রাতের শেষে। হঠাৎ ঝর্ণার ধারে ঘন কুয়াশা নামল। হাওয়ার মাঝে এক অদ্ভুত গন্ধ, সুরসুরে, শীতল। নিত্যানন্দ গায়ের লোম খাড়া হতে দেখল, আর বুঝল সে ফিরে এসেছে। ঝর্ণার উপরিভাগে কুয়াশার মাঝে গড়ে উঠল এক মানব আকৃতি, যা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সব শুনছে, সব জানছে। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার ভেসে এলো, তোমরা ভাবছ জল আমায় দুর্বল করবে? না, আমি জলেই জন্মেছি। আমি রক্তের ঝর্ণা দিয়ে উঠে এসেছিলাম, যেখানে 100 জন বলি হয়েছিল। রজত চিৎকার করে বলল, কিন্তু এখন এই জল পবিত্র। গঙ্গা জল মেশানো এই ঝর্ণায় তোর শক্তি চলবে না। নিত্যানন্দ পলসি খুলে সেই বন্ধ ঘন অন্ধকার ছায়া, বাণীকেতুর আত্মাটিকে বের করল। সেটি হাওয়ার গতি নিয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু চারপাশে মন্ত্র দিয়ে তৈরি করা বেড়া আটকে দিল তাকে। অতঃপর একে একে তারা ছায়াটিকে জলমধ্যে নিয়ে নামিয়ে দিল। ঝর্ণার কূলের কাছে বালুর মধ্যে পুঁতে বওয়া হল এক বিশাল লোহার পাত্র, যেটির মধ্যে রাখা হল আত্মাটিকে, আর গঙ্গা জলে ডুবিয়ে দেওয়া হল। মন্ত্র পড়া চলল টানা 3 রাত্রি ধরে। তৃতীয় রাত্রির শেষে হঠাৎ জলরাশি ঘূর্ণাবর্তে রূপ নেয়। চারপাশ থেকে হাওয়ার ধমকা উঠতে থাকে, গাছের ডালপালা ছেড়ে যায়, পাথর গড়িয়ে পড়ে, বৃষ্টি নামে হঠাৎ, বিদ্যুৎ খেলে যায়, তবে কোনো শব্দ নেই। আর তারপর সব চুপ, ঝর্ণা নিস্তরঙ্গ। বাক্সটা যেখানে রাখা ছিল তার চারপাশ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ভেতরে কিছু নেই। পাত্রটা ফাঁকা। নিত্যানন্দ হাঁ করে তাকিয়ে থাকে। রজতের মুখ থেকে শুধু একটা কথাই বেরোয়, ও পালিয়েছে। গ্রামে ফিরে আসার পর রামধন পুরোপুরি নিশ্চিন্ত, আগের মতোই স্বাভাবিক, সবার সাথে গল্প করে, মজায় থাকে। কিন্তু মাঝে মধ্যে সে হঠাৎ অন্ধকারের দিকে তাকিয়ে চুপ করে থাকে। একদিন সকালে এসে বারান্দায় বসে দাড়ি কামাচ্ছিল। হঠাৎ আয়নায় দেখে তার চোখের রং ঘোলাটে, গাঢ় লাল। সে আয়নার দিকে তাকিয়ে হাসল, একটি ঠান্ডা, বিকৃত, অতি প্রাকৃত হাসি। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও?
আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।